আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো দ্বিতীয় অধ্যায়ের লাস্টের যে অংশটুকু আমাদের বাকি ছিল, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা কি পড়ব একটু দেখে নেই। আজকে আমরা পড়ব হচ্ছে কঠিন, তরল এবং গ্যাস নিয়ে। আমরা কিন্তু ছোটবেলা থেকে সব দেখে আসছি যে কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাস। যেমন দেখো আমার হাতে যদি আমি স্টিলের স্কেল একটা ধরি, এটা কিন্তু একটা কঠিন পদার্থ, ঠিক আছে। আবার আমি যদি কোনো পানির বোতল নিই, তাহলে সেটা হবে কি, পানি যেটা সেটা কিন্তু তরল পদার্থ। আর আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু গ্যাসীয় পদার্থ বা গ্যাসগুলো কিন্তু ঘুরতে থাকে বা তারা কিন্তু চারপাশে বিরাজমান থাকে। তো এই যে তারা এক একজন এক এক ধরনের থাকে, মানে কোনোটা কঠিন, এই যে যেটা কঠিন দেখো এটা কিন্তু খুবই কঠিন একটা পদার্থ, ধরলেই আমরা বুঝতে পারছি এটা কঠিন, শক্ত। তো এই যে আবার পানি ধরলে আমাদের অন্যরকম একটা অনুভূতি হয়। এই যে এক একটা পদার্থ এক এক রকমের, এইটা হওয়ার কারণ কি? এইটার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এই কারণটা আমরা অণু পরমাণু দিয়ে ব্যাখ্যা করতে পারবো। তো চলো দেখি যে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। এই জিনিসটা কি, যে এক একটা পদার্থ এক এক রকমের। দেখো তোমরা এই যে পানি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তরল। কেন তরল? যে দেখো এটা আমি যদি 2 লিটারের বোতলে যদি পানিটাকে রাখি, এটার আকৃতি একরকম হবে। আবার আমি যদি একটা গ্লাসেই পানিটা রাখি, তাহলে কিন্তু তার পাত্রের আকারের উপরে কিন্তু তার অবস্থানটা কিন্তু অন্যরকম হবে। আবার আমি যদি এটাকে ফ্রিজে রেখে দিই, মানে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু এটা বরফ হয়ে যাবে, এবং বরফ মানে কি, একটা কঠিন পদার্থ। আবার আমি যদি এই পানিটাকে ফুটাই, তাহলে ফুটালে কি হবে, সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। তা এই বাষ্পটা কিন্তু আমরা খালি চোখে ধোয়া ধোয়া হিসেবে দেখতে পাবো, কিন্তু ওই বাষ্পের যে কণাগুলো সেগুলো কিন্তু আমরা আলাদা করে দেখতে পাবো না। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি পানি হচ্ছে এমন এক ধরনের যৌগিক পদার্থ যেটা 3 অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে তরল অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে কঠিন অবস্থায় থাকতে পারে যেটা হচ্ছে বরফ, আর একটা হচ্ছে বাষ্পীয় অবস্থায় থাকতে পারে যেটা হচ্ছে কি, জলীয় বাষ্প। এখানে আমি সে কথাটাই বলেছি। তাহলে চলো যে এখানে বইতে কি বলছে এটা আমরা দেখে নিই। পদার্থের একটি ভর আছে এবং এটি খানিকটা জায়গা দখল করে থাকে। তাহলে তোমাদের প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসতে পারে যে পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে যার নিজের একটা ভর আছে এবং যেটা জায়গা দখল করে। এই যে আমি যদি এই হাতের যে কলমটা আছে বা হাতের যেটা টাচ যে কলমটা আছে, এটা যদি আমি হাতে রাখি, এটা যতটুকু জায়গা দখল করবে, এটা হচ্ছে গিয়ে যেহেতু জায়গা দখল করছে, তার মানে কি এটা একটা পদার্থ। তাহলে পানি একটা পদার্থ, তারপরে হচ্ছে লোহার স্কেল, তারপরে তোমার চেয়ার, টেবিল, এগুলো সবকিছুই কিন্তু এক একটা পদার্থ। সাধারণ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন, কোনো কোনো পদার্থ তরল, আবার কোনো কোনো পদার্থ গ্যাসীয় অবস্থা থাকে। এই যে আমরা একটু আগে যে উদাহরণটা দেখলাম না, পানির উদাহরণ, এখানে কিন্তু পানির কথাটাই বলছে। কেন? পানি হচ্ছে কোনো তাপমাত্রায় কঠিন থাকে, কোনো তাপমাত্রায় তরল থাকে, আবার কোনো তাপমাত্রায় কি থাকে, গ্যাসীয় থাকে। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কখনো কঠিন, কখনো তরল অথবা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়। তাহলে তাপমাত্রা পরিবর্তন করে কি করা যায়? তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে, মানে একই পদার্থ তুমি এখানে ধরো হচ্ছে পানি, এই পানিকে কখনো কঠিন, কখনো তরল অথবা কখনো গ্যাসীয় অবস্থায় পরিণত করা সম্ভব হয়। আমরা জানি পদার্থ খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? আমরা কিন্তু পড়েছি, আগের পর্বে পড়েছি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। কি বললাম আমি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। আচ্ছা, আর অণু কি? অণু হচ্ছে এই যে যৌগিক পদার্থ, যেমন পানি একটা যৌগিক পদার্থ, লবণ একটা যৌগিক পদার্থ, এই যে যৌগিক পদার্থগুলোর যে ক্ষুদ্রতম কণা সেটাকে বলা হচ্ছে অণু। তাহলে পদার্থ কি দিয়ে তৈরি? পদার্থ সাধারণত অণু, পরমাণু নামের এই ক্ষুদ্র কণা দিয়ে পদার্থ তৈরি হয়। তাহলে পদার্থ কি দিয়ে তৈরি হচ্ছে? পদার্থ তৈরি হচ্ছে অণু, পরমাণু নামের এই ক্ষুদ্রতম কণা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পদার্থের মধ্যে অণু পরমাণুগুলো কিভাবে থাকে? দেখো, এই পরমাণুর মধ্যে অবশ্যই মানে পদার্থগুলোর মধ্যে যে পরমাণুগুলো আছে, এদের বিন্যাসের উপরে বা এরা কিভাবে থাকে এটার উপরে কিন্তু কোনো একটা পদার্থ কঠিন হবে না তরল হবে নাকি হচ্ছে গ্যাসীয় হবে সেটা নির্ভর করে। যেমন একটা উদাহরণ হচ্ছে পানি। আমরা যদি পানি দিয়ে পড়াটা বুঝি, তাহলে আমাদের পড়াটা পানির মতো সহজ হয়ে যাবে, ঠিক কিনা? তো এখন দেখো যে আমাদের এখানে কি বলছে, এখানে 3টা ছবি দেওয়া আছে, ভালো করে খেয়াল করবে। দেখো তো, আমরা এখানে 3টা ছবি দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে কঠিন পদার্থের ছবি। কঠিন পদার্থের এই ছোট্ট ছোট্ট আমরা যে কণাগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমি ধরে নিলাম অণু, ঠিক আছে। এখন এইটার কাছে যে তার পাশে আরেকটা কণা আছে, এটা কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করছে এবং তাদের মাঝে ফাঁকা স্থান নেই বললেই
চলে। আবার প্রত্যেকটা দেখো এই লাইনে যারা আছে তাদের মধ্যে কিন্তু ফাঁকা স্থান নেই। আবার তার পরেরটা দেখো, তাদের মধ্যে কিন্তু ফাঁকা স্থান নেই বললেই চলে। তার পরের কণাটা দেখো, এটা কিন্তু কঠিন পদার্থ ছিল, তার মানে কি কঠিন পদার্থের কণাগুলো এইভাবে অনেক কাছাকাছি অবস্থান করে, তাদের মাঝে ফাঁকা স্থান নেই, এই জন্য তারা কঠিন। ভালো করে দেখো যে এটা যদি একটা কাঠ হয়, কাঠ কিন্তু একটা কঠিন পদার্থ, তো কাঠের মধ্যেও কিন্তু কণাগুলো এভাবে কাছাকাছি করে অবস্থান করছে, এই কারণে এটা কিন্তু শক্ত হয়, তাদের মাঝে কিন্তু ফাঁকা জায়গা নেই। তাই আমি যদি চাপ প্রয়োগ করি, এটা কিন্তু তরলে রূপান্তরিত হতে একটু টাইম নিবে, ঠিক আছে, তরলে রূপান্তরিত হবে কিন্তু এটা টাইম নিবে। এবং এটা যদি আমি চাপ দেই, আমি যদি আস্তে চাপ দেই বা জোরে চাপ দেই, এটা কিন্তু ভাঙতে বা এটা কিন্তু সংকুচিত হবে না সহজে। এর পাশেরটা দেখো, পাশেরটা হচ্ছে তরলের মধ্যে কণাগুলো কিভাবে অবস্থান করে সেটা দেখাচ্ছে। খেয়াল করে দেখো, এই কণাটার পাশে হচ্ছে এই কণাটা আছে, আবার এখান থেকে একটু দূরে এই কণাটা আছে, আবার হচ্ছে এখান থেকে একটু দূরে আছে, মানে এইটার মতো না বিন্যস্ত করে নাই, ঠিক আছে। আবার এখানে দেখো ফাঁকা স্থান, আবার এখানে দেখো ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে। এই যে ফাঁকা স্থানগুলো যে আছে, এই ফাঁকা স্থান থাকার কারণ কি? এই ফাঁকা স্থান থাকার কারণ হচ্ছে তরলের মধ্যে যে কণাগুলো আছে না, সেই কণাগুলো এই দূরে দূরে থাকতে পছন্দ করে, এরা একসাথে থাকতে পছন্দ করে না, এরা একটু সামান্য একটু সেলফিশ, এরা হচ্ছে কি করে, তারা হচ্ছে একটু দূরে থাকে, একটু ভালো লাগতেছে না ওর সাথে থাকতে, একটু পাশে সরে যায়, ঠিক আছে, মানে ওরা নিজেদের মতো করে আর কি থাকে। এখন এই যে তরলের মধ্যে যে ফাঁকা স্থানগুলো আছে না, যেহেতু তাদের মাঝখানে ফাঁকা স্থান আছে, তার মানে হচ্ছে এদের বন্ধনটা বা এদের মধ্যে যে টান সেটা কিন্তু কম থাকবে, এই কঠিন পদার্থের থেকে কিন্তু এদের টানটা কি থাকবে, কম থাকবে। কম থাকার কারণে তরল পদার্থগুলো দেখতে কিন্তু নড়বড়ে টাইপ হয়। যেমন দেখো এই যে পানিটা যেটা দেখো, এটা কিন্তু নড়বড়ে, কেন নড়বড়ে? কারণ এর মধ্যে কণাগুলো দূরে দূরে অবস্থান করছে এবং কিছুটা দূরে দূরে অবস্থান করছে, এবং এদের মাঝে কি আছে, এদের মাঝে ফাঁকা স্থান আছে। এর পরেরটা খেয়াল করো, পরেরটা তো আরো বেশি সেলফিশ, দেখো এরা আরো দূরে দূরে অবস্থান করছে, এরা কাছেই থাকতে চাচ্ছে না, এরা আনসোশ্যাল। এই যে দেখো এই কণার কত দূরে এই কণা আছে, এই কণার কত দূরে এই কণা আছে, এরা কারা? এরা হচ্ছে গ্যাসীয় পদার্থ। যেমন দেখো এই বয়ামটার মধ্যে কিছু নাই, আসলে কি কিছু নাই? অবশ্যই আছে। কি আছে বলতো? এই পদার্থ, এটার মধ্যে বাতাস আছে। তো এই যে বাতাস মানে হাইড্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, এগুলো সব বাতাসের মধ্যে আছে, বাতাসের উপাদান। তো এই যে বাতাসটা যে এটার মধ্যে আছে, এই বাতাসের কণাগুলো আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি না। এই যে আমরা চারপাশে তাকাচ্ছি, চারপাশটা আমাদের মনে হচ্ছে ফাঁকা, আসলে কিন্তু এটা ফাঁকা না, এটার মধ্যে হচ্ছে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থগুলো আছে। তো বায়বীয় পদার্থগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। কেন খালি চোখে দেখতে পাবো? কারণ তাদের মাঝখানে তো নিজেদের মধ্যেই তো আকর্ষণ নাই, ওদের মাঝে আকর্ষণ থাকলে না আমরা দেখতে পাইতাম। দেখো এরা কিন্তু খুব দূরে দূরে অবস্থান করছে, দূরে দূরে অবস্থান করার কারণে তারা কিন্তু খুবই হালকা, এবং এদেরকে তুমি খালি চোখে দেখতে পাবা না, এবং এদেরকে ধরাও যাবে না। আর যেহেতু তারা দূরে দূরে আছে, তুমি কিন্তু চাইলে ইচ্ছা করলে গ্যাসগুলোকে চাপ দিয়ে তুমি একটা বয়ামে ভরতে পারো, একটা সিলিন্ডারে ভরতে পারো। এই যেমন আমরা ব্যবহার করি অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কি একটা হচ্ছে গ্যাস, ওই গ্যাসটাকে কিন্তু চাপ দিয়ে ওই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ভরা হয়। যদি ওইটা কঠিন পদার্থ হতো বা তরল পদার্থ হতো, এটাকে সহজে কি চাপ দিয়ে ভরা যেত? আসলে কিন্তু ভরা যেত না। কারণ কি, তারা যেহেতু দূরে দূরে অবস্থান করছে, মানে কণাগুলো দূরে দূরে অবস্থান করছে, তাই এদেরকে খুব সহজে কনভিন্স করে, সহজে চাপ দিয়ে এরা এদেরকে সিলিন্ডারে বা বিভিন্ন পাত্রে রেখে দেওয়া যায়। তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ কঠিন, তরল আর গ্যাসীয় কণাগুলো কিভাবে একে অপরের সাথে থাকে, কিভাবে কত দূরে থাকে, অথবা তারা কাছাকাছি থাকে কিনা সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই কণাগুলোর অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু তোমার কঠিন, তরল, গ্যাস তৈরি হচ্ছে। যেমন দেখো, যদি তারা খুব কাছাকাছি অবস্থান করে, তাদের মাঝে ফাঁকা স্থান নেই, তাই তারা কিন্তু কঠিন পদার্থ। তাদের মাঝে কিছুটা ফাঁকা স্থান আছে, এবং এই জন্য তারা হচ্ছে যে পাত্রেই রাখা হয় না কেন সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে। এরা হচ্ছে সুবিধাবাদী, বুঝতে পারছো? সুবিধাবাদী তো, যে পাত্রেই থাকবে সেই পাত্রের আকার ধারণ করে। এরা হচ্ছে তরল। আর সেলফিশ কারা? যে গ্যাস হচ্ছে সেলফিশ। কেন? কারণ তাদের কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। তো চলো বইতে কি আছে আমরা একটু পড়ে দেখি। কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, যেটা আমরা একটু ছবি দেখলাম যে ওরা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে এবং তাদের মাঝে ফাঁকা স্থান নেই বলেই চলে। একটা সাপেক্ষে অন্যটা নড়তে পারে না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। তোমরা খেয়াল করে দেখো, যদি এটা পাশাপাশি এরা যদি এইভাবে থাকে, তাহলে ও তো নিজে নড়বেই না, আর একজনকেও নড়তে দিবে না।
মানে এরা হচ্ছে নিজেও যেরকম আরেকজনকে ঠিক সেভাবেই ট্রিট করবে। এই জন্য একটা সাপেক্ষে অন্যটা কি করতে পারছে না, নড়তে পারছে না। যেহেতু তারা নড়তে পারছে না, তার মানে কি তারা যেখানে আছে ঠিক সেভাবেই থাকবে। তার মানে তাদের একটা নির্দিষ্ট আকার হবে। এই নির্দিষ্ট আকার কাদের হয়? কঠিন পদার্থের হয়। যেমন দেখো এই কাঠের কথাই ধরো, কাঠের মধ্যে যে কণাগুলো আছে তারা কিন্তু এইভাবে অবস্থান করছে, ঠিক আছে? যেহেতু তারা এইভাবে অবস্থান করছে, তাই তারা কিন্তু তাদের মাঝে ফাঁকা স্থান নাই, এবং তারা এইভাবে অবস্থান করছে দেখে তারা কিন্তু একটা সাপেক্ষে আরেকটা কি স্থির, তারা নড়াচড়া করতে পারছে না। নড়াচড়া করতে পারছে না তার মানে তারা চুপ করে আছে, এবং এইটাই হচ্ছে তাদের নির্দিষ্ট আকার তৈরির কারণ। কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের ওপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না, কিংবা গ্যাস কিংবা তরলের মতো প্রবাহিত করা যায় না। আচ্ছা, আমি যদি এটাকে চাপ দেই তাহলে কি এটা এখন তরল হয়ে যাবে? বা এটা কি এখন স্কেলটা নাচতে নাচতে প্রবাহিত হবে? তরলের মতো হবে না কিন্তু। তার মানে কি? তার মানে কঠিন পদার্থকে আমরা কখনো সংকুচিত মানে ছোট করতে পারবো না, বা চাপ দিয়ে তরলের মতো প্রবাহিত করতে পারবো না। অর্থাৎ আমি এটাকে চাপ দিয়ে আমি একটা বয়ামে ভরতে পারবো না, এটা আমার চাপ দেওয়া সম্ভব না। এটা হয় আমাকে ভেঙে ফেলতে হবে, না হলে এটাকে টুকরো টুকরো করে ফেলতে হবে। কিন্তু তুমি চাপ দিয়ে এটাকে সংকুচিত করতে পারবে না, তরলের মতো করতে পারবে না। আচ্ছা, এগুলো হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য বলতে কি হয় না হয়, কণাগুলো কিরকম থাকে, এটা হচ্ছে আমরা দেখব। এরপরে দেখো হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ কি দেখলাম আমরা? পদার্থ যখন তরল অবস্থায় থাকে তখন কণাগুলো তুলনামূলকভাবে কাছে হলেও একটা কণা অন্য কণার সাপেক্ষে নড়তে পারে। কেন নড়তে পারে? কারণ তাদের মাঝে কিছুটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? এই জন্য মানে কাছাকাছি হলেও একটা কণা আরেকটা কণার সাপেক্ষে মানে নড়াচড়া করতে পারে। যে একটু মানে একটু পাশে যাই, একটু ডান পাশে যাই, একটু বাম পাশে যাই, বুঝতে পেরেছো তো? এরকম নড়াচড়া করতে পারে। তাই সেগুলো নির্দিষ্ট আয়তন থাকলেও, খেয়াল করো কি বলেছে, নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নিয়মিত আকার নেই এবং তরল সহজেই প্রবাহিত হয়, ঠিক আছে? এটার কথা দেখো তো, এটার ক্ষেত্রে খেয়াল করো, পানিটার ক্ষেত্রে খেয়াল করো। পানিটার কণাগুলো কি করতেছে, যে এরা কাছাকাছি অবস্থান করছে ঠিকই, কিন্তু তাদের মাঝে সামান্যতম ফাঁক আছে। এই জন্য ফাঁকা থাকার কারণে কি হচ্ছে, তারা কিন্তু একটা সাপেক্ষে আরেকটা কি করতে পারছে, নড়াচড়া করতে পারছে। যেহেতু নড়াচড়া করতে পারছে, তার মানে তারা নিজের জায়গাটাও কি করতে পারছে, একটু হলেও চেঞ্জ করতে পারছে। ফলে এই তরল পদার্থগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট আকার নাই। কারণ কি, তারা নিজের মানে তারা হচ্ছে কোনো একটা জায়গায় স্থির হয়ে বসে থাকছে না, কোনো একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকছে না। এই যে কঠিন পদার্থের মতো জায়গা দখল করে থাকছে না, নির্দিষ্টভাবে থাকতে পারছে না, তারা নড়াচড়া করছে। এই নড়াচড়া করার কারণে তরল পদার্থগুলোও কিন্তু নড়াচড়া করে, মানে যে দেখো নড়াচড়া করছে, তো আমরা নাড়াতে পারছি আর কি। তো তরল পদার্থের কিন্তু কোনো আকার নেই, বাট একটা আয়তন আছে। কেন আয়তন আছে? কারণ তারা যে পাত্রে রাখা হয় না কেন সেই পাত্রে জায়গা দখল করে, ঠিক আছে? যেহেতু জায়গা দখল করছে তার মানে তার আয়তন আছে। দেখো, তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের কণাগুলো কাছাকাছি থাকায় সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নেই বলে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। তরল পদার্থের কণাগুলো একটু কাছাকাছি আছে, কিন্তু তাদের মাঝখানেও ফাঁকা আছে। এখন এই ফাঁকাটা কিন্তু কঠিন পদার্থের মতো না। যেহেতু কঠিন পদার্থের মতো না, তাই তাদের মধ্যে ফাঁকা জায়গা প্রায় নাই বললেই চলে। তখন মানে তাদের মধ্যে ফাঁকা জায়গা, এই যে দেখো কণাগুলো কাছাকাছি থাকা, সেগুলোর মধ্যে ফাঁকা জায়গা নাই বলে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। তার মানে তুমি কিন্তু এই পানিটাকে চাপ দিতে পারবা না, কারণ তুমি পানিটা হাতে ধরবা, হাতে থাকবে, কিন্তু এটা কিন্তু পানি বেশিক্ষণ রাখতে পারবে না, চাপ দিতে পারবে না। কেন চাপ দিতে পারবে না? কারণ তাদের মাঝখানে ফাঁকা জায়গাটা নেই। তাই আমাদের এই যেহেতু ফাঁকা জায়গাটা নেই দেখে চাপ দেয়া যাচ্ছে না। এখন খুব সামান্যতম মানে তারা নড়াচড়া করতে পারে, খুবই সামান্য ফাঁকা আছে, কিন্তু ওই ফাঁকাটা মানে গ্যাসীয় পদার্থের মতো যে এতখানি ফাঁকা জায়গা আছে সেটার মতো তরল পদার্থে ওই ফাঁকা জায়গাটা নেই। এই কারণে আমরা তরল পদার্থে চাপ দিয়ে এই যে ধরে সংকুচিত করতে পারবো না। এরা হচ্ছে হাতে, যতক্ষণ তুমি হাতে রাখতে পারবে, হাতে রাখলে কিন্তু একটা সময় কি হয়ে যাবে, এটা পড়ে যাবে। এরপরটা দেখো, গ্যাসীয় পদার্থ। মানে গ্যাসীয় পদার্থগুলো কি হচ্ছে, গ্যাস কোনটা, যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে। যেটা আমি বলেছিলাম যে তারা কিন্তু সেলফিশ, তারা অনেক দূরে দূরে অবস্থান করে এবং একটা থেকে অন্যটার দূরত্ব হয় কি বেশি, সেজন্য সেগুলোর কোনো নিয়মিত আকার বা আয়তন নেই। যেহেতু তাদের মধ্যে ফাঁকা জায়গা অনেক বেশি, তারা কিন্তু নির্দিষ্ট আকার ধারণ করতে পারবে না। কারণ কি, তারা কিন্তু ইচ্ছা মতো চলাচল করতে পারবে, একবার এখানে একবার এখানে নড়াচড়া করতে পারবে। যেহেতু তারা নড়াচড়া করতে পারছে তার মানে তাদের মধ্যে কোনো আকার নেই, আবার আয়তনটাও নেই। কেন আয়তন নেই? কারণ তারা নড়াচড়া, তারা কিন্তু একদম মুক্ত। যেহেতু মুক্ত তার মানে তাদের কিন্তু আয়তন থাকবে না। গ্যাসকে যে পাত্রে রাখা হয়, এই যে দেখো গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে পুরো আয়তন দখল করে। যেমন দেখো
আমি যদি এখানে একটা গ্যাস, এখানে গ্যাস তো আছে, মানে বায়বীয় পদার্থ তো আছেই, কিন্তু আমি যদি এখানে কোনো গ্যাস ভরি, গ্যাসটা কি শুধু এই জায়গাটা থাকবে? তা কিন্তু থাকবে না। সে কি করবে, এই জায়গায় আমি যদি যতই ভরি না কেন, সে কিন্তু এই জায়গা, ওই জায়গা, সেই জায়গা, সব জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে। মানে সে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবে, মুক্ত হবে। এই কারণে এই গ্যাসটা যে পাত্রের মধ্যে থাকে সেই পাত্রের পুরাটা দখল করে ফেলে। ফলে একটা গ্যাসের কিন্তু নিজের কোনো আয়তন থাকে না, নিজের কোনো আয়তন থাকবে না। যেমন হাইড্রোজেন গ্যাস, ওর কি আয়তন আছে? নাই। কিন্তু আমি হাইড্রোজেন গ্যাসকে যদি এই বয়ামটাতে ভরি, তাহলে এই বয়ামের আয়তন যতটুকু হবে, ওই হাইড্রোজেন গ্যাসের আয়তনটাও ঠিক ততটুকু হবে। কারণ কি, হাইড্রোজেন গ্যাস পুরা পাত্রটা দখল করে ফেলবে। গ্যাসের কণাগুলোর মাঝখানে দেখো কি লিখেছে, গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে সেগুলোকে সহজেই সংকুচিত করা যায়। যেহেতু আমরা জানি গ্যাসের জায়গার মধ্যে অনেক বেশি ফাঁকা জায়গা আছে, তাই কি করা যায়, তাদেরকে চাপ প্রয়োগ করা যায়। চাপ প্রয়োগ করে এগুলোকে কিন্তু সংকুচিত করা যায়। তার মানে কি, তাকে কিন্তু কোনো একটা পাত্রে আটকে ফেলা যায়। ঠিক আছে, যেহেতু সংকুচিত করা যায়, তাই হচ্ছে দেখবা যে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ভরা যাচ্ছে, তারপর বিভিন্ন গ্যাসের সিলিন্ডার আছে, সেগুলোতে তোমার হচ্ছে গ্যাস ওই সিলিন্ডারগুলোতে চাপ দিয়ে ওই পাত্রে হচ্ছে রাখা হয়। গ্যাসের কণাগুলো অন্য কণার সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজেই প্রবাহিত হয়। কারণ কি, গ্যাসগুলো হচ্ছে দূরে দূরে আছে, ঠিক আছে, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, তো একটা সাপেক্ষে আরেকটা কি করছে, সাপেক্ষে ছুটতে পারে, মানে দৌড়াদৌড়ি করতে পারে। যেহেতু সে দৌড়াদৌড়ি করতে পারে, তাই গ্যাস কিন্তু সহজে প্রবাহিত হয়। মানে গ্যাস কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে যেতে পারে। যেমন আমার এই সামনে যে গ্যাস আছে, সেটা যে আমার সামনেই থাকবে তা কিন্তু না, এটা কিন্তু দূরে চলে যেতে পারবে। ঠিক আছে, কারণ কি, তারা মুক্ত, তারা যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবে। তাহলে তোমরা কি বললে, তোমরা বললে যে কঠিন পদার্থর কণাগুলো হচ্ছে খুব কাছাকাছি অবস্থান করে, তাদের মাঝে ফাঁকা জায়গা নেই এবং একটা সাপেক্ষে আরেকটা নড়াচড়া করতে পারে না, তাই তারা যেখানে আছে সেখানেই থাকে। ফলে কঠিন পদার্থের আকার কি হচ্ছে, নির্দিষ্ট হচ্ছে। আবার আয়তন, ওদের আয়তনটাও কি হবে, ওদের আয়তনটাও নির্দিষ্ট হবে। কারণ কি, কারণ হচ্ছে এই পদার্থটা তুমি যেখানেই রাখো না কেন, জায়গা তো দখল করবেই, তাই কঠিন পদার্থের আকারও থাকে, আয়তনও থাকে। তরল পদার্থটা খেয়াল করো, তরল পদার্থে হচ্ছে ফাঁকা জায়গা তেমন নেই, কিন্তু তারা হচ্ছে নড়াচড়া করতে পারে। যেহেতু নড়াচড়া করতে পারছে, তার মানে কি, তারা তাদের কিন্তু নির্দিষ্ট আকার নেই, কারণ নড়াচড়া যারা করতে পারে তাদের কিন্তু নির্দিষ্ট আকার থাকবে না, কিন্তু আয়তন আছে। কেন আয়তন আছে? কারণ ওই তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের জায়গা দখল করবে, মানে যতটুকু তরল পদার্থ হবে ততটুকু জায়গা দখল করবে, তাই সেটা হচ্ছে তরল পদার্থের আয়তন। আর যেহেতু গ্যাসীয় পদার্থের কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করে, সেলফিশের মতো অবস্থান করে, কাছাকাছি থাকে না, তাই তাদেরকে চাপ দিয়ে খুব সহজেই সংকুচিত করা যায় এবং তাদের কিন্তু কোনো নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। আর গ্যাসের কণাগুলো একটা কণার সাপেক্ষে আরেকটা কণা কি করতে পারে, ছোটাছুটি করতে পারে, খুবই অস্থির এরা। ঠিক আছে, তাহলে তোমরা পড়লে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কণাগুলো কিভাবে অবস্থান করে। তাহলে তোমরা বুঝতে পারলে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থগুলোর ভিন্নতা হওয়ার, মানে ভিন্নতা কেন, এদের মধ্যে এদের আকার আকৃতি কেন এরকম একজন থেকে আরেকজনের আলাদা থাকে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো পড়াটা। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।